সৈয়দ বাড়ির ড্রয়িং রুমে হেলাল সাহেব থমথমে মুখে বসে আছেন। হেলাল সাহেব ছাড়া সকলের ঠোঁটে মিটিমিটি হাসি লেগে আছে। যথাসম্ভব নিজেদের গম্ভীর রাখার চেষ্টা করছেন সবাই। তারপরও ঠোঁট ঠেলে ঠিকই হাসির ফোয়ারা বের হচ্ছে। হেলাল সাহেবের কানে কানে সুফি খাতুন কিছু বলতেই ওনার শক্ত দৃষ্টি নিজেদের দিকে অনুভব করলেন শোয়েব সাহেব। ভাইয়ের পানে যেয়ে মেকি হাসার চেষ্টা করলেন, পরপর আবার নিজেকে সামলে নিলেন। হেলাল সাহেব হাতের মোবাইল সোহেব সাহেবের দিকে তুলে ধরে শুধালেন, এসব কি? দুজনেরই চোয়াল ঝুলিয়ে মাথা দুদিকে নাড়িয়ে বোঝালেন, এসব কি তারা জানেন না। হেলাল সাহেবের মুখ দেখার মতো কালো বর্ণের হলো। শক্ত মুখ বানিয়ে ঝর্ণা বেগমকে ডেকে উঠলেন, ঝর্ণা বোন আমার এদিকে আয় একটু। ঝর্ণা বেগম মাথায় ওড়না টেনে তড়িঘড়ি করে আসলেন ড্রয়িং রুমে। ওনার পেছন পেছন এসে হাজির হলেন লিপি বেগমও। প্রশ্নাত্মক ভঙ্গিতে দুজনেই নিজেদের স্বামীদের দিকে তাকালেন। ঝর্ণা বেগম ঈষৎ নিচু স্বরে জানতে চাইলেন, বড় ভাইয়া ডেকেছেন? হেলাল সাহেব শক্ত হাতে মোবাইলটা ঝর্ণা বেগমের দিকে তুলে ধরে শুধালেন, এসব কি? ঝর্ণা বেগম সামান্য থমকালেন, স্ক্রিনে থাকা ভিডিওর দিকে চেয়ে। পর্দা আড়াল থেকে দাঁড়িয়ে সবকিছু দেখছিলেন রুহানি। ভিডিওটা দেখে বুঝতে দেরি হলো না এসব কার কারসাজি। ইচ্ছে করলো এখান থেকে নিজের ঝাঁটা চুড়ে মারতে বেয়াদব ছেলেটার উপর, কিন্তু সম্ভব হলো না। তাই চুপচাপ দাঁড়িয়ে রইলেন। ঝর্ণা বেগম ঠোঁট চেপে ধরে নীরবে চোখ নামিয়ে নিলেন, কথা বের হলো না। হেলাল সাহেব চিৎকার করে উঠলেন, বাড়ির বউ মেয়েদের ভিডিও এখানে কি করে? কে এসব আপলোড করেছে? তোর ছেলে এই ভিডিও কি করে? আর মেয়েদের মাথায় ওড়না কোথায়? হেলাল সাহেবের ক্রোধান্বিত গলার আওয়াজ দোতলার প্রতিটি রুম ভেদ করলো। আবারও তিনি চোয়াল শক্ত করে বলে উঠলেন, কথা কেন বের হচ্ছে না মুখ দিয়ে? ইরহাম এখানে কি করছে? আহান এখানে কি করছে? নাসিরের বউ এখানে কি করছে? বাড়ির মানুষের ভিডিও সোশ্যাল মিডিয়ায় কিভাবে যায়? উত্তর দাও। হেলাল সাহেবের পাশে বসে তাকে আরো উস্কে দিলেন সুফি খাতুন। সুফি খাতুনের এমন কাণ্ডে সকলে বিমুগ্ধ হয়ে গেলেন। রুহানি লজ্জায় দুপাশে মাথা নাড়লেন, চোখ মেঝেতে নামিয়ে স্থির দাঁড়িয়ে রইলেন ঝর্ণা। হঠাৎ হঠাৎ কেঁপে উঠলেন ভয়ে। ভদ্র মহিলার চোখে ঈষৎ পানির স্পর্শ দেখা গেল। ঠোঁট চেপে নিজেকে সামলানোর চেষ্টা করলেন। শুভ্র মুখে আধার নামল। জাইন বাড়ির ভিতর ঢুকতেই এমন অবস্থা দেখে কপালে সামান্য ভাঁজ পড়ল। বুড়ো কুঞ্চিত করে শুধালো, কি হয়েছে? হেলাল সাহেব ক্রোধান্বিত ভরা চোখ ঘুরে গেল জাইনের দিকে। দাঁতের মাড়ি চেপে চেপে আওড়ালেন, নিজের বউয়ের খোঁজ খবর রাখো? তোমার বউ কি করে বেড়াচ্ছে তার খেয়াল আছে? জাইন সামান্য ভুরু উঁচিয়ে এসে বসলো হেলাল সাহেবের সম্মুখে। নিজের অক্ষিগোলকের সামনে চেপে ধরা ডিভাইসটার দিকে তীক্ষ্ণ আঁখি মেলে কিংখতকাল দেখলো। তারপর পায়ের উপর পা তুলে বসে উত্তর করলো, বউয়ের খোঁজ খবর রাখবো কেন? বউ কি পালিয়ে যাচ্ছে নাকি? আজব কথাবার্তা বলেন আপনি। আর এমনি এমনি চিৎকার করে নিজের ব্লাড প্রেশার বাড়াচ্ছেন কেন? বড় অসুস্থ হয়ে হাই হুতাশ করবেন বলে। আপনার এই কাজ বড় অদ্ভুত। ছোট্ট একটা জিনিস টেনে টেনে লম্বা করে ফেলেন, এটা কোনো বিষয় হলো? আর যদি বেশি সমস্যা হয় এটা নিয়ে, তাহলে সাইবার ইউনিটের সাথে কথা বলে সব জায়গা থেকে ভিডিওগুলো সরিয়ে ফেললেই হয়। সামান্য বিষয় টেনে কিভাবে লম্বা করা যায় তা আপনার থেকে শেখা উচিত। অ্যানিয়ন পার্সন। জাইনের শক্ত কথায় হেলাল সাহেবের চোয়াল ঝুলে পড়ল। এতক্ষণ বাঘের মতো গর্জন করলেও এবার ভেজা বিড়ালের মতো মুখ বানিয়ে বসে রইলেন। জাইন শার্টের জাইন শার্টের ভাঁজ ঠিক করে নিয়ে হাঁটা গোটাতে গোটাতে উঠে দাঁড়ালো। গম্ভীর গলায় বলে উঠল, আমি কথা বলে নিব। আর যেন এই বিষয় নিয়ে কোনো কথা বলতে না দেখি। বৌমা, আম্মু, যার যার কাজে যান আপনারা। আর দাদি, আপনি উস্কে দেওয়ার কাজটা খুব ভালোই পারেন, মাইন্ড ব্লোয়িং। এগিয়ে যান। সোহেব সাহেব উল্টো পাশ ফিরে হাসলেন। সুফি খাতুনের মুখ কালো হয়ে গেল। জাইনের পানে তীক্ষ্ণ চোখে চেয়ে তাকে ভালোভাবে পরখ করতে ভুলল না। পুলিশ স্টেশনে পায়ের উপর পা তুলে বসে নুসরাত, তার এক পাশে আহান, অন্য পাশে ইরহাম। দুজনেই সাক্ষী হিসেবে বসে। কর্মকর্তা মিন্ময়, তুষার একবার সামনে বসা। ভদ্র মহিলার দিকে চোখ তুলে তাকিয়ে তাকে অবলোকন করে চোখ নামিয়ে নিল নিজের টেবিলের দিকে। জানতে চাইল, জি বলুন, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? নুসরাত চোখের পানি মুছে নিল। চোখের
পানির অস্তিত্ব নেই, তারপরে এমন করলো, শব্দ করে নাক টেনে বলে উঠলো, আপনি কেস ফাইল করুন ওই ব্যাটার নামে, নারী নির্যাতনের যেই ধারা আছে সবগুলো। আপনি না জানলে আমি বলে দিচ্ছি, ধারা 7, ধারা 354, ধারা 394, ধারা 395, সবগুলো ধারা ওই পাঠার উপর অ্যাপ্লাই করেন। আপনি চাইলে আরো দু একটা নিজের ইচ্ছে মতো বসাতে পারেন। মিন্ময় তুষার ঠোঁট টিপে নুসরাতের দিকে তাকালো, মৃদু আওয়াজে বলল, আপনি পা নামিয়ে বসুন, তারপর কথা বলুন, ফার্স্টে একটু পানি খেয়ে নিন। নুসরাতের দিকে পানি বাড়িয়ে দিল মিন্ময় তুষার। নুসরাত পুলিশ নামক এই ভাদাম্মা কর্মকর্তাকে দেখে বিরক্ত হলো, নাক টেনে বলে উঠল, আগে এফআইআর কাটুন, তারপর পানি খাবো। মিন্ময় তুষার জিজ্ঞেস করলো, আপনার স্বামী আপনাকে কিভাবে মেরেছে? নুসরাত বিস্ময় নিয়ে শুধু হলো, কিভাবে মেরেছে মানে কি? আপনি কি দেখতে পাচ্ছেন? আপনি কি দেখতে চাচ্ছেন আমাকে আবার মেরে আপনাকে ওই পাঠা দেখাক? মিন্ময় তুষার ঠোঁট টিপে হাসলো, আমি এটা বলতে চাইনি মিসেস। নুসরাত হাত তুলে থামিয়ে দিল, শক্ত কণ্ঠে বলে উঠল, মিসেস না অন্য কিছু বলুন। মিন্ময় তুষার মাথা নাড়ালেন, শুধালেন, আপনার স্বামী আপনাকে কিভাবে মেরেছেন? পিঠে মেরেছে নাকি হাতে? নুসরাত নিজের গাল বাড়িয়ে দিয়ে বলে উঠল, গালে মেরেছে, গনে গুনে 6টা। এবার নারী নির্যাতন কেস ফাইল করুন। মিন্ময় তুষার অবাক কণ্ঠে বলল, মাত্র 6টা? তো 6টা কি আপনার কাছে কম মনে হচ্ছে? না না, তেমন কিছু না। নুসরাত বলল, আপনি চাইলে আমি প্রমাণ দেখাতে পারি, এর জন্য দুজন সাক্ষী নিয়ে আসছি। এই যে এই দুইজন আমাকে পেটানোর সময় ওই জায়গায় উপস্থিত ছিল। আহান আর ইরহামের জ্বরে অবস্থা কাহিল। নিবু নিবু চোখে চেয়ে দুজনেই মাথা নাড়লো। মিন্ময় তুষার গম্ভীর কণ্ঠে বলে উঠল, আপনার স্বামী আপনাকে মারধর করলো আর আপনি মার খেতেই থাকলেন, কোনো বিরোধিতা করলেন না, উনার বিরুদ্ধে নিজে কোনো পদক্ষেপ নিলেন না। নুসরাত দুঃখী মুখ বানিয়ে কপালে হাত রাখলো, জ্বরের প্রকোপ বাড়ছে সময়ের সাথে। চোখের পানি কাপড়ে মুছে নিয়ে বলে উঠলো, ওই পাঠার সাথে কি আমি পারবো? ওই বেটা গরুকে আমি দুটো গালি দিতেও পারিনি, মহিষের মতো শক্তি সুধীর ভাইয়ের। মিন্ময় তুষারের পেট ঠেলে হাসি আসলো, তারপরও হাসি পেটে চাপলো। সে একজন কর্মকর্তা, এভাবে হাসা বেমানান, তাই বলে উঠল, তাতে বুঝতেই পারছি আপনি কেমন গালি দিতে পারেননি। নুসরাত বলে উঠল, আপনার খোঁজ গল্প রাখেন নিজের কাছে, এখন ধারা 7 ওনার নামে অ্যাপ্লাই করেন। মিন্ময় তুষার বলল, ধারা 7 তো অপহরণের, এটা কিভাবে হলো? 2 সপ্তাহ পূর্বে আমাকে জোরপূর্বক ধরে নিয়ে গিয়েছিল কুত্তাটা। মিন্ময় তুষার কিছু বলার পূর্বে নুসরাত বিরক্তির সাথে তার কথা কেটে দিল, চোয়াল শক্ত করে বলে উঠল, কাটেন ভাই নারী নির্যাতনের সকল ধারা, নাকি আবার বলে দেব কোনটা কি? আহান আর ইরহাম চোখ বুজে চেয়ারে শুয়ে পড়লো মাথা এলিয়ে, জ্বরের জন্য মাথা তুলে দাঁড়াতে পারছে না। আর এই মহিলা তাদের নিয়ে আসছে সাক্ষী দিতে, এর চেয়ে ঢের ভালো এখানে বসে বসে এক ঘুম দেওয়া। মিনয় মিনময় শুধালো, আপনি লয়ের স্টুডেন্ট? নুসরাত কাট কাট কণ্ঠে বলল, আরে দূর না, লয়ের স্টুডেন্ট হতে যাব কেন? এখানে আসার আগে ধারাগুলো দেখে এসেছি, এখন কেস করেন তাড়াতাড়ি, সাথে বাল্য বিবাহের কেস দিবেন আমার মরহুম দাদার নামে আর আমার স্বামীর নামে। 7.5 বছরের একটা মেয়েকে সে কিভাবে বিয়ে করে এই জন্য। মিন্ময় চোয়াল ঝুলিয়ে বসে রইল, আসলে সে কথা বলার ভাষা খুঁজে পাচ্ছে না। হাতের কাছে থাকা রেজিস্টার খাতা নিয়ে শুধালো, আপনার স্বামীর নাম? নুসরাত ঝটপট উত্তর দিল, সৈয়দ আরশ হেলাল। মিন্ময় খাতায় লিখা হাত থামলো, ভুরু নাচিয়ে আবার নিশ্চিত হওয়ার জন্য বলে উঠল, আপনার স্বামীর নাম কি আবার বলুন। কানে কম শোনেন নাকি? আমি আর পারবো না বলতে, যা শুনেছেন তাই লিখুন চুপচাপ। এসব ছোট ছোট কথা বলে নিজের মহামূল্যবান সময় নষ্ট করার কোনো ইচ্ছে আমার নেই। মিন্ময় অদ্ভুত চোখে নুসরাতকে কিছুক্ষণ দেখলো, এতক্ষণ যে বকর বকর করে সময় নষ্ট করলো তার বেলা কিছু না, আর সামান্য এক কথা দুবার জিজ্ঞেস করায় তার সময় নষ্ট হয়ে যাবে বলে এই মহিলা বলে। অদ্ভুত। মিন্ময় তুষার জিজ্ঞাসা করলো, আপনার স্বামীর নাম্বার দিন। নুসরাত ঝরঝর করে বলে গেল নাম্বার। মিন্ময় নিজের মোবাইলে ফোন নিয়ে কল লাগালো আরশের নাম্বারে। অপর পাশ থেকে ফোন পিক হতেই বলে উঠলো, সৈয়দ আরশ হেলাল, একটু পুলিশ স্টেশনে এসে হাজিরা দিয়ে যান, আপনার স্ত্রী আপনার নামে নারী নির্যাতনের কেস করেছেন। কথাটা শেষ করে মুখের উপর ফোন কেটে দিল।
অপাশের উত্তরের আশা করলো না। নুসরাত আর নড়ে চড়ে বসলো। মিন্ময় বলে উঠল, আপনার স্বামী আসার পর সব ক্লিয়ার হবে। নুসরাত বলে উঠল, কি ক্লিয়ার হবে? সোজা লকআপে ঢুকিয়ে পশ্চাতে কয়েকটা বাড়ি লাগিয়ে দিবেন, এর বেশি কিছু করবেন না। মিন্ময় গম্ভীর মুখ বানিয়ে বসে রইল সামনের চেয়ারে। নুসরাত কিছুক্ষণ চুপচাপ থেকে বিরক্ত হয়ে গেল। পাশে তাকিয়ে দেখলো ইরহাম আর আহান ঘুম দিচ্ছে, তাই নিজেও চোখ বুজে নিল। মিন্ময় ভেতরে ভেতরে এদের অবস্থা দেখে অবাক হলো। সবগুলো পুলিশ স্টেশনে এসে ঘুমোচ্ছে। নুসরাতকে উদ্দেশ্য করে মিন্ময় জানতে চাইলো, এটা কি আপনার শ্বশুর বাড়ি যে ঘুমাচ্ছেন এখানে? নুসরাত নাক টেনে নিয়ে বলে উঠল, আরশ ভাই না আসা পর্যন্ত এটা আমার শ্বশুর বাড়ি, এখন ঘুমাতে দিন, ডিস্টার্ব করবেন না তো। নুসরাত এক চোখ খুলতেই প্রথমে অক্ষিপটে ভাসলো চশমা পরিহিত পুরুষালী দুটি চোখ, তার উপর ঝুঁকে আছে। দুটো চোখ বললে ভুল হবে, পুরো শরীর তার দিকে ঝুঁকে আছে। নড়ে চড়ে পাশে তাকাতেই দেখলো মিন্ময়ের চেয়ারে সে বসে। বিস্ময়ে কবলিত চোখগুলো তড়িৎ আশেপাশে ঘুরে গেল মিন্ময়কে খোঁজার উদ্দেশ্যে। না, নেই কোথাও। পুলিশ অফিসারটা এক হাত ঘাড়ে রেখে মাথা কাত করতেই কানে আসলো, ঘুম শেষ মিসেস? নুসরাত থমকে গেল। ঘাড় কাত রেখে ওভাবে আরশের পানে নিজের পরিপূর্ণ দৃষ্টি নিবিষ্ট করলো। এত ঠান্ডা আচরণ সে আশা করেনি আরশের কাছ থেকে। এতটা কুল কিভাবে এলো? নুসরাত বুঝলো ঠিক ঘাপলা আছে এখানে, তাই নিজের জায়গায় স্থির থেকে শুধালো, কতক্ষণ হলো এসেছেন? আরশ নুসরাতের থেকে চোখ সরিয়ে হাতের কালো বেল্টের ঘড়ির দিকে তাকালো। রোলাক্স সাবমেরিনের ঘড়ির দিকে চোখ রেখে পুরো ঠোঁট নাড়িয়ে আওড়ালো, 3 আওয়ার 39 মিনিট অ্যান্ড 13 সেকেন্ড। নুসরাত মাথা নাড়লো। উঠে বসতে যাবে, নাকি ধাক্কা খেলো পুরুষালী শরীর থেকে আসা কড়া ঘামের সাথে কস্তুরীর ঘ্রাণ। নুসরাত ঠিক বুঝে উঠতে পারলো না আসলে কিসের ঘ্রাণ এটা। ঠোঁট টিপে আর চোখে দেখলো আরশকে। আরশ গিবাবাকিয়ে নুসরাতের দিকে সামান্য ঝুঁকে আসতে ঘ্রাণটা আরো কড়াকড়ি ভাবে তার নসারন্ধের ভেতর দিয়ে সুরসুর করে ঢুকে গেল। অতিরিক্ত কোনো কিছুরই ঘ্রাণ সহ্য করতে পারে না নুসরাত, তাই নাক টেনে হা হা বলে হাঁচি দিয়ে উঠলো। হাঁচির সাথে মুখ থেকে কিছু জিনিস এসে লাগলো আরশের অফ শোল্ডারের টি শার্টে। আরশ বিরক্ত হলো, পুরুষালী ঠোঁট জোড়া নাড়িয়ে শক্ত কণ্ঠে বলল, হোয়াট ইজ দিস নুসরাত নাসির? যত সব ছোট লোকই কারবার। নুসরাত টিপ টিপ চোখে তাকালো আরশের দিকে। আরশ বিরক্ত হয়ে নিজের কাপড় মুছতে মুছতে ধমকে উঠল, গেট দ্য ফাক আউট নুসরাত নাসির। নুসরাত ঘোলাতে চোখে তাকালো। কি হলো? এক মুহূর্তে এই লোকের এমন রক পাল্টে গেল কেন? অবাক চোখে তাকিয়ে থাকতে থাকতে কানে এসে আবারও শক্ত কণ্ঠে ঝাঁঝ মিশানো চিৎকার লাগলো, আই সেড গেট আউট। নুসরাত উঠে দাঁড়ানোর পূর্বে আরো হাত টেনে দাঁড় করালো তাকে। অস্বাভাবিক গরম গা উপলব্ধি হলো তার। শক্ত করে ধরে রাখা হাত কিছুটা নমনীয় হয়ে আসলো। এক হাতে নুসরাতের কবজি ধরে বের করতে করতে বলে উঠল, আর ইউ নট লিসেনিং টু হোয়াট আই এম সেইং? আই এম টেলিং ইউ, গেট দ্য ফাক আউট অফ হেয়ার, গো। নুসরাত নিজের হাত ছাড়িয়ে নিল আরশের হাতের মুঠো থেকে। সে কি যাচ্ছে না? এমন ঠেলে বের করছে কেন? আর ওই পুলিশ অফিসার মরছে কই? নির্ঘাত আরশের থেকে টাকা খেয়ে ভেগেছে। নুসরাত ওখানে দাঁড়িয়ে ভেবে নিল ওই পুলিশ অফিসারের ব্যান্ড বাজাবে সে। এত বড় সাহস নুসরাত নাসিরের সাথে ধোঁকাবাজি! ওকেও জেলের ভাত খাওয়াবে, কোর্টে আপিল করবে পুলিশের নামে, তারপর দুটোকে জেলে ঢুকাবে। নুসরাত নাসিরের সঙ্গে পাঙ্গা এত সহজ না নুসরাতের সাথে হাত থেকে রেহাই পাওয়া। সবগুলোকে জেলে পুরে ওদের সব সম্পত্তি হাতিয়ে নেবে সে। হা করে শ্বাস মুখে পুরে গাল ফুলিয়ে নিল। বড় বড় পা ফেলে যখন সামনে যাওয়ার জন্য অগ্রসর হবে, কানে বাজলো দুটো শব্দ, যা পেছন থেকে আরশ তার উদ্দেশ্যে ছুড়ে দিয়েছে। এই দুটো শব্দ নুসরাতের রাগ বাড়াতে ভালো কাজ করলো। সাপের মতো ফণা মেলে হিসফিসিয়ে শুধালো, কি বললেন? আবার বলুন। আরশ নুসরাতের দিকে চেয়ে থেকে গম্ভীর আওয়াজে ঠোঁট নাড়িয়ে থেমে থেমে বলল, ফাক ইউ নুসরাত নাসির। নুসরাত ফুস করে উঠল, দাঁতের মাড়ি চেপে আবার ঝাঁজ মিশিয়ে বলে উঠল, সে ইট এগেন। আরশ সিগারেট ঠোঁটে গুজলো, আরাম করে বসে ঠোঁট নাড়িয়ে আওড়ালো, ফাক ইউ মিসেস আরশ। নুসরাত রাগে থরথর করে কেঁপে উঠল, হাতের মুঠো শক্ত করে চেপে ধরে আর নিজের রাগ সামলানোর বৃথা প্রয়াস জারি করলো। দাঁত খিচে আবারও বলে উঠল, সে ইট এগেন, আই ওয়ানা হেয়ার ইট।
আরুষ মৃদু হাসি দিল, যা নুসরাতের রাগের পরিধি বাড়িয়ে দিতে কাজ করলো। শুধালো, ডিড ইউ ফাকিং লাইক ইট দ্যাট মাচ নুসরাত নাসির? ইফ ইউ ওয়ান্ট উই ক্যান ডু ইট ফর রিয়েল। বাই দ্য ওয়ে, ফাক ইউ নুসরাত নাসির। নুসরাত শব্দ করে শ্বাস ফেলল। আরশের যদি কোনো অদৃশ্য জিনিস দেখার শক্তি থাকতো তাহলে দেখতে পেত রাগে নুসরাতের মাথার উপর দিয়ে ধোঁয়া উঠছে টকবক করে। নুসরাত হাতের মুঠ পকেটে পুরে নিয়ে বলে উঠল, হোয়েন বেবি, আই এম ডেসপারেটলি ওয়েটিং ফর দিস, কাম ক্লোজার। গড প্রমিস আই উইল ফাকিং কিক ইউর ডিল্ক সো হার্ড। আরশ উপহাস করে হাসলো নুসরাতকে। ঠোঁট কুচকে নিজেও সোর বদলে ফেললো। ধারালো ক্লিন শেপ চোয়ালে হাত বুলাতে বুলাতে আওড়ালো, ওহ রিয়েলি ওয়াইফি? নুসরাত রেগে তেড়ে মেরে এগিয়ে গেল আরুষের দিকে। পকেটে থাকা আপেল কাটার ছুরিটা শক্ত করে হাতের তালুতে চেপে ধরলো। শক্ত হাতে সেটা আরুষের বুকে বিদ্ধ করার পূর্বেই আরুষ নুসরাতের হাত আর তার সুষ্ঠুভ পুরুষালী হাতের আয়ত্তে এনে মুচড়ে পিঠে চেপে ধরলো। কণ্ঠ নিচে নামিয়ে হিসিয়ে কানের লতির কাছে ঠোঁট চেপে আওড়ালো, মেয়ে মানুষ পিটানো আমি দু চোখে ঘৃণা করি, কিন্তু সেটা যদি তুই হোস তাহলে অন্য ব্যাপার। নুসরাত ঘাড় বাঁকিয়ে নিয়ে বলে উঠল, জি, বউ পেটানো তো গর্বের কাজ। আরশ নিজের খসখসে হাতের সাহায্যে নুসরাতকে ঘুরিয়ে কোলে বসিয়ে দিল। তখনই এক হাত আটকে আরশের মুঠির মধ্যে। আরশ গলা নামিয়ে বলল, বেয়াদব মহিলা, এটাকে বউ পিটানো বলে না, শাসন বলে। কখন বউকে কি দিতে হয় তা সৈয়দ আরশ হেলাল খুব ভালো করে জানে। আর তোকে এই মুহূর্তে কয়েক ঘা দেওয়া জরুরি, তাও আমি খুব ভালো করে বুঝতে পারছি। আরশ নুসরাতকে ওভাবে চেপে ধরে রাখলো। ধীরে ধীরে মেয়েটাকে শান্ত হতে যেতে সামান্য বিরক্ত হলো। কানের কাছে ঠোঁট এগিয়ে নিয়ে মৃদুস্বরে বলে উঠলো, নুসরাত নাসির, ফাক ইউ। নুসরাত চ্যাত করে উঠলো না, নীরবে বসে রইলো। কিন্তু ভেতরে ভেতরে রাগের পরত ছুঁয়ে ফেলেছে আকাশ। বারবার তিক্ত শ্বাস ফেললো। আরুষের কথায় শব্দ করে হেসে উত্তর দিল, ফাক মি প্লিজ, ইউ কুড নট ইভেন হ্যান্ডেল মি। নুসরাতের কথা শেষ হওয়ার আগেই সে গিয়ে ছিটকে পড়ল। শক্ত মেঝেতে পড়ে কবজার হাড্ডিতে ব্যথা লেগে তা অসাড় হয়ে উঠল। এক হাতের সাহায্যে অন্য হাত চেপে উঠে বসতে আরো চিৎকার করে বলে উঠল, গেট দ্য ফাক আউট নুসরাত নাসির, আই সে গেট আউট। নুসরাত অপমান সহ্য করতে পারল না। রাগী চোখে আরশের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ধপাধপ পায়ে বের হয়ে আসলো। এই গরুকে সে উচিত শিক্ষা দিবে। এই মুহূর্তে কোনো বুদ্ধি মাথায় আসছে না। বাড়িতে গিয়ে একটা দীর্ঘ ঘুম দিতে হবে, তারপরে এই আরসের ব্যবস্থা করবে। পুলিশ স্টেশন থেকে বের হতে হতে দেখা হলো মিন্ময়ের সাথে। নুসরাত এক আঙ্গুল চেপে শাসালো তাকে, আপনার নামে কেস করব ধোঁকাবাজি। আরস ভাইয়ের টাকা খেয়ে আমার সাথে ধোঁকাবাজি। এই নুসরাত নাসির কখনো ধোঁকাবাজদের মাফ করে না। আপনার নামে কোর্টে আপিল করব, যদি প্রয়োজন পড়ে হাইকোর্টে যাব, তবুও আপনাকে হাজতে ঢোকাবো। নুসরাত আহানার ইরহামকে গাড়িতে উঠে বসতে বলে এগিয়ে গেল। হঠাৎ কিছু মনে হতেই মিন্ময়ের সামনে এসে দাঁড়ালো। কোমরে হাত রেখে শুধালো, জায়গা জমি আছে? মিন্ময় আকাশে কেমন প্রশ্নে হকচকালো। তড়িৎ গতিতে মাথা নাড়লো উপর নিচ। নুসরাত তর্জনী আঙ্গুল ঠোঁটে রেখে মিনমিন করে, এবার এর সব সম্পত্তি আমার হয়ে যাবে। একে হাজতে পাঠিয়ে সব আমার কবজায় নিয়ে আসতে হবে। মিন্ময় এক হাত পকেটে ঢুকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, সম্মান দিয়ে কথা বলুন। নুসরাত কপালের ভাঁজ ফেলে একবার তেসরা চোখে তাকিয়ে চোখ উল্টে ফিরিয়ে নিল, যেন মিন্ময় কোনো আবর্জনা। ঠোঁটের কোনো উঁচিয়ে বলে উঠল, সম্মান? মাই ফুট, যার কোনো সম্মান নেই সে আবার সম্মান চায়। ঘুষখোরদের সম্মান আমি দিই না। সাইডে হাঁটেন তো। মুখের সামনে এসে দাঁড়িয়েছে আবার। ধীরে ধীরে দিনের আলো নিভে গেল। ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে গিয়ে থামলো 6টা 59-এ। নাসির মঞ্জিলে আসা সৈয়দ বাড়ির মানুষ বিদায় নিয়ে বের হলো সেখান থেকে। ঘড়ির কাঁটা 7টায় থেকতেই গায়ে ধাক্কা লাগলো নুসরাতের। চোখ সামান্য খুলে নিজের জন্মদাত্রী মাকে দেখে আবার বুঝলো তা সে। নাজমিন বেগম আবার তর্জনী আঙ্গুল দিয়ে ধাক্কা দিলেন। নুসরাত আবারও নিভু চোখে চেয়ে ঘুমানোর পায়তারা করতে নাজমিন বেগম পায়ের জুতা থেকে নিজের জুতো পা থেকে খুলে হাতে নিয়ে নিলেন। সেটা চোখে লাগতে নুসরাত লাফ দিয়ে উঠে বসলো। অবাক চোখে জুতার দিকে চেয়ে থেকে বিরক্তির সহিত আওড়ালো, কি হয়েছে কি? তুমি আমাকে ঘুমাতে দিবে না? নাজমিন বেগম চোখ রাঙালেন।
রাগী গলায় জানতে চাইলেন, এমন ঘোড়া গাধা বেচে ঘুমাচ্ছিস কেন? নুসরাত অবাক চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, ঘোড়া গাধা কবে বেচলাম আজব? ঘুমানোর আগে তো কোনো ঘোড়া গাধা বেচিনি। আর বেঁচে থাকলেই বা টাকা কোথায়? আমি জানি আমার টাকা নির্ঘাত তুমি মেরে দিয়েছো। চুপচাপ টাকা বের করে আমার হাতে দাও, না হলে আজকে এই বাড়ির বোম মেরে মহাকাশে উড়িয়ে দেব। নাজমিন বেগম ঠাস করে বাড়ি বসালেন নুসরাতের পিঠে। নুসরাত পিঠ পুজো করে নিল। বিছানায় কুঁচকে গেল ব্যথায়। বিরক্তির সাথে ডেকে উঠলো, আম্মা। নাজমিন বেগমের চোখের রাঙানি খেয়ে নুসরাত নিজের ওভার অ্যাক্টিং বন্ধ করে দিল। ঠোঁট কুঞ্চন করে উঠে বসে মিনমিন করে আওড়ালো, একবার ধনী হয়নি, তারপরে এই বাড়িকে ঠ্যাং দেখাবো, ঠ্যাং। নাজমিন বেগম নুসরাতকে ভেঙিয়ে বললেন, জীবনেও ধনী হতে পারবি না, আর এই বাড়িকে ঠ্যাংও দেখাতে পারবি না। এখন ওঠ আম্মা, আর একটু ঘুমাতে দাও, প্রমিস উঠে যাব 10 মিনিট পর। নাজমিন বেগম বিরক্ত হলেন নুসরাতের প্রতি। হাত বাড়িয়ে নাইস স্ট্যান্ড থেকে এসির রিমোট নিয়ে তা চেপে বন্ধ করে দিলেন। নুসরাতকে টেনে তুলে বসাতে বসাতে বলে উঠলেন, এমন ভৈষ্যের মতো পড়ে পড়ে ঘুমালে তোকে রিকশালাও বিয়ে করবে না। নুসরাতের সারা শরীর ভার ছেড়েছে নুসরাতের সারা শরীর ভার ছেড়ে দিল। নাজমিন বেগমের কথার সাথে মিলিয়ে নির্লজ্জের মতো গলা টেনে উচ্চ শব্দে গেয়ে উঠল, ময়ূরপঙ্খী ঘোড়ার চড়ে আসবে রাজপুত্তর সঙ্গোপনে, প্রেমিক পুরুষ আরে রহিম মিয়া আম্মা নাচে কোমর দুলাইয়া। গান শেষ করে খিক খিক করে হেসে উঠল। নাজমিন বেগম কিছুক্ষণ তেরা চোখে মেয়েকে দেখে নিয়ে নিজেও হেসে দিলেন। নুসরত গলা ফাটিয়ে গান গেয়ে গেয়ে দোতলা থেকে নাজমিন বেগমের পিছু পিছু নামলো। ইরহামের গানের গলা ভালো, শরীর এখন ভালো থাকায় নাসির মঞ্জিলে এসেছে সে, তাই নিজেও নুসরাতের সাথে গলা মিলালো। দুজনেই একসাথে গেয়ে উঠলো, আকাশ থেকে নামবে পড়ি, রূপের বাহারে তারে নাই কচুরি, ময়ূর পঙ্খী ঘোড়ায় চড়ে আসবে রাজপুত্তর সঙ্গোপনে। পরের লাইন গাওয়ার আগে গলার কাছে আওয়াজ থেমে গেল। নাসির সাহেবের সাথে কথা বলে বলে আরশ ভেতরে ঢুকছে, তার দিকে চোখ স্থির। নুসরাত আলগোসে চোখ সরিয়ে নিল, না দেখার মতো করে চলে গেল কিচেনে। কিচেনে যেতেই দেখলো নাজমিন বেগম নাস্তার পিরিচ ধুয়ে মুছে পরিষ্কার করে রাখছেন। নুসরাত অবাক হলো, এগুলো তার মায়ের জাদুঘরে রাখা থাকে, তাহলে সেখান থেকে এগুলো বের হলো কিভাবে? নুসরাত নাজমিন বেগমের জাদুঘর থেকে বের করা পানির গ্লাস হাতে নিতেই কচি বাঁশের বাড়ি পড়লো হাতে। নাজমিন বেগম বড় বড় চোখে চেয়ে আদেশ দিলেন, যেখান থেকে নিয়ে এসেছিস চুপচাপ ওখানে রেখে আয়। নুসরাত বিরক্তি নিয়ে গ্লাস রেখে দিল সিনকে। কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করলো, কে এসেছে? এত নাস্তাই বা কার জন্য করেছো? নাজমিন বেগম ব্যস্ত সুরে বললেন, ইসরাতের বিয়ে শপিং নিয়ে কথা বলতে এসেছিলেন তোর বড় আব্বু, আর তো বেশি দিন নেই। আর কথা পাকাপাকি করে গিয়েছে। নাজমিন বেগমকে নুসরাত শুধালো, আজ কত তারিখ? নাজমিন বেগম বললেন, আজ আগস্টের 1 তারিখ। নুসরাতের মাথা নাড়িয়ে কিচেন থেকে বের হলো। ড্রয়িং রুমে এমন ভাবে পার করলো যেন আরো সেখানে বসেই নেই। শক্ত পায়ে এগিয়ে যেতে যেতে বাঁকানো সিঁড়ির মাঝে ইশরাতের সাথে দেখা হলো। সে নিচে নামছে। ইশরাত পাশ কাটিয়ে নামতে যাবে, নুসরাত আবারও তার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লো। ইশরাত অন্য পাশে ঘুরতে গেলে সেখানেও ও গিয়ে নুসরাত তার মুখের সামনে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলে ইশরাত শুধালো, কি হয়েছে? সামনে এমন ভাবে দাঁড়িয়ে আছিস কেন? ইসরাত মুখ থেকে বিকট শব্দ বের হয়ে আসলো। নিজেকে শূন্যে ভাসতে দেখে ভয়ে শঙ্কায় মুখ ফ্যাকাশে বর্ণের হলো। দু হাতে নুসরাতের গলা পেঁচিয়ে ধরে চোখ বড় বড় করে উপরের দিকে তাকাতে দেখলো নুসরাত দাঁত কেলিয়ে হাসছে। মুখ দিয়ে অনাকাঙ্ক্ষিত ভাবে চিৎকার বেরিয়ে আসলো, আবু বাঁচাও, এই মহিলা পাগল, আমাকে এখান থেকে ফেলে দেবে। বলা শেষ হতেই নুসরাত ইসরাতকে ওভাবে ধরে রেখে গোল গোল ঘোরাতে লাগলো। মেয়েলি হাতের তালু দিয়ে আরো শক্ত করে চেপে ধরে মৃদু সুরে বলে উঠল, কংগ্রাচুলেশনস মিসেস জাইন। নাসির সাহেব নিজের জায়গা থেকে উঠে এসে নুসরাতকে বলে উঠলেন, পড়ে যাবে তো, ইসরাতকে নিচে নামাও। ইসরাত গলা ফাটিয়ে চিৎকার করে উঠল, আম্মু ফেলে দিবে আমায়, একে থামাও। পরপরই ধূপ করে শব্দ হলো। সিঁড়ির মাঝে পড়ে থাকা ইসরাত কুকিয়ে উঠল কোমর চেপে। নুসরাত ইশরাতের দিকে তাকে দু হাত ছাড়লো ময়লা ঝাড়ার মতো। বিরক্ত ভঙ্গিতে কিনকত কাল চেয়ে থেকে বলে উঠল, বিরক্তিকর, এসব নিব্বি নিয়ে কে সংসার করবে? বেচারা জাইন ভাই। মুখ দিয়ে চুকচুক শব্দ বের করলো। এক হাত পকেটে ঢুকিয়ে সর্দপনে হেঁটে চলে গেল সামনে। নাজমিন বেগম পেছন থেকে ফ্যাসফ্যাসে গলায় জানতে চাইলো, ওকে ফেলে দিলি কেন?
নুসরাত বলল, ও আর আব্বা বলল ফেলে দিব, তাই ফেলে দিয়েছি। ওরা আমার শক্তি সামর্থ্যের দিকে আঙ্গুল তুলেছে, আমি অপমানিত বোধ করেছি। অতিরিক্ত অপমান মাথায় উঠে সার্কিট হিট করে। যান্ত্রিকভাবে চলাচল বন্ধ হয়ে গেছে, তাই কাজটা সত্যি করে দেখালাম। কথা শেষে নুসরাত নিজের রুমে চলে গেল গা দুলিয়ে। আরো তীক্ষ্ণ চোখে অবলোকন করলো করিডোর পার করা নুসরাতকে, টান টান হয়ে দাঁড়িয়ে। ষষ্ঠ রেখা সম্বলিত হাতগুলো ঢোকালো থ্রি কোয়ার্টারের প্যান্টের পকেটের ভেতরে। জিব্বা এক পাশে থেকে অন্য পাশে ঘুরিয়ে গালে নিয়ে চোখা করে রাখলো। ততক্ষণে দুয়েকবার চোখাচোখি হয়ে গিয়েছে তাদের। নুসরাত অনীহা নিয়ে সেই দু একবার চোখ সরিয়েও নিয়েছে। আরো শান্ত মনে নির্লিপ্তার সহিত শুধু দেখলো নুসরাতের অঙ্গভঙ্গি। তাকে যে ইগনোর করছে তাও খুব ভালো করেই টের পেল। আরো সে রাখিদয় হঠাৎ আটকালো পর্দা ভেদ করে উকি দেওয়া মেয়েলি মাথাটায়। ঠোঁটের উপর হাত রেখে তীর্যক হেসে নুসরাত ইসরাতকে শুধালো, ব্যথা পেয়েছেন মিসেস জাইন? উফ, দুঃখ পাইলাম। কুষ্টু পাবেন না আপনি। বিয়ের কাজকর্ম শুরু হয়েছে পুরোদমে। সৈয়দ বাড়ি, নাসির মঞ্জিল, সব দিকে রমরমে ভাব। যে কেউ দেখলে ভেবে বসবে আগামীকাল বিয়ে। বিয়ের 18 দিন আগ থেকে এত জমজমাট আয়োজন দেখে আশেপাশের লোকজন সামান্য অবাকি। সকাল সকাল ঘুম থেকে উঠে হেলাল সাহেব একটু বিরক্তি বোধ করলো, তাই হেঁটে বারান্দায় চলে গেলেন। একটা মানুষ নেই যার সাথে কথা বলবেন, সবাই কাজে ব্যস্ত। লিপিকেও ও 2 দিন যাবৎ ঠিকঠাক দেখা যাচ্ছে না। নাসির মঞ্জিলের দিকে তাকাতেই দেখলেন নুসরাত ব্রাশ করছে, সাথে বারান্দার রড ধরে ঝুলছে। কিংকত কাল নুসরাতকে অবলোকন করে চুপচাপ চলে গেলেন তিনি। হেলাল সাহেবের বিরক্তি কমাতে হয়তো সৈয়দ বাড়ির গেটে আগমন ঘটলো একটা গাড়ির। গেট খুলে দিতে কালো রঙের গাড়ির ফ্রন্ট ইয়ার্ডে প্রবেশ করলো। শব্দ করে হর্ন বাজিয়ে থেমে গেল তার। গাড়ি থেমে যেতেই তড়িঘড়ি করে গাড়ির সামনের দরজা থেকে বের হয়ে আসলো একজন কালো কাপড় পরিহিত লোক। দৌড়ে গিয়ে পেছনের দরজা খুলে দিল। প্রথমেই সেখান থেকে স্টেলেটো পরা শুভ্র বর্ণের পা নেমে আসলো। ধীরে ধীরে অন্য পাটা কংক্রিটের রাস্তায় নামলো। পরপরই কালো কাপড় পরিহিত লোকটা হাত বাড়িয়ে দিল। বাড়ানোর হাতের দিকে অক্ষিপট নির্ঘত করে গোলাকার আকৃতির শুভ্র মুখটায় ফুটে উঠল উজ্জ্বল হাসি। হ্যাজেল বর্ণের চোখগুলো দিয়ে দেখলো বাড়ির ইন্টেরিয়ার। তারপর ওই বাড়ানো হাত চেপে ধরে নেমে দাঁড়ালো শুভ্রবর্ণের মেয়েটা। মরি ঘুরিয়ে ঘুরিয়ে দেখলো পুরো বাড়িটা। বাড়ির গেট খোলা থাকায় লোহার তৈরি নেম প্লেটে লেখা দেখলো সৈয়দ নিবাস। ওইদিকে চেয়ে হাসলো মেয়েটা সামান্য। তির্যক হাসি ঠোঁটে চেপে টক ঠক পায়ে এগিয়ে গেল ভেতরে। গা থেকে চান্স শ্যানেল পারফিউমের সুঘ্রাণে পুরো জায়গা ম ম করে উঠল। হাঁটতে হাঁটতে দৃষ্টি বরাবর ঘুরে গেল। হাঁটতে হাঁটতে দৃষ্টি বারবার ঘুরে গেল। হাতের মধ্যে থাকা মিস ডিওর এর ব্যাগটা থেকে আলগোসে গুচ্ছি লোগো বিশিষ্ট চশমা বের করে পরে নিল। হুড্ডা বিউটি লেখা নিউয়েট কালারের লিপস্টিক বের করে ঠোঁটে মাছ করে নিল সামান্য। ঠোঁট উপর নিচ ঘষে কালো কাপড় পরিহিত লোকটার দিকে চেয়ে শুধালো, সুন্দর লাগছে? লোকটা নিজের কালো ঠোঁট নাড়িয়ে বলে উঠল, গর্জিয়াস ম্যাম। সুন্দর জিনিসটা আপনার সাথেই যাচ্ছে না, কেমন ফিকে পড়ছে। মেয়েটা সামান্য হেসে হেসে নিয়ে বলে উঠল, থ্যাংক ইউ ফর ইয়োর কমপ্লিমেন্ট ভিক্টর। বাড়ির ভেতর ঢোকার আগে চোখের চশমাটা নাকের কাছে নামিয়ে নিয়ে পাঁচিলের ওপারে ডুপ্লেক্স বাড়িটার দিকে তাকালো। চোখ সরু সরু করে চেয়ে থেকে বলে উঠল, ওই বাড়িটা ভিক্টর নামের লোকটা নিজের পকেট থেকে নোটবুক বের করলো। কিন্তু কাল চোখ বুলিয়ে নিয়ে যান্ত্রিক সুরে আওলালো, সৈয়দ আজমল আলীর দ্বিতীয় পুত্র সৈয়দ নাসির উদ্দিনের ওই বাড়ি। নিজের স্ত্রী ও 2 সন্তান নিয়ে ওখানেই বসবাস করেন। আইসি, আমার উডবিয়ের এক্স ওয়াইফ। নাসির মঞ্জিলের টেবিলে বসে আছে নুসরাত, ইসরাত, ইহরাম, আহান। ইহরাম গতকাল রাতে এই বাড়িতেই থেকেছে, তাই নাস্তার টেবিলে সেও বসে ভদ্র মুখ বানিয়ে চোখ নিচের দিকে দিয়ে রেখেছে। দেখলে যে কেউ ভাববে এই ছেলের মতো ভদ্র দুটো নেই। ভেতরের কাহিনী দেখলে সকলে নাক ছিটকে বলবে, এই ছেলের মতো দুটো অভদ্র আর এই পৃথিবীতে নেই। মম খাবার টেবিলে নেই, সে আজ সৈয়দ বাড়িতে। গতকালও ট্রান্সফার হয়েছে ওই বাড়িতে। 2 দিন হলো এই মামার বাড়ি থাকছে, তো 2 দিন ওই মামার বাড়িতে। আহান সকাল সকাল মজাদার নাস্তা করার জন্য এই বাড়িতে হাজির হয়েছে। ওই বাড়িতে ইন্দুর মুখী একটা মেয়ে এসেছে, আর ওই মেয়েকে নিয়ে বড় আব্বুর চাচ্চুর আর তার বাবার যত আলো আলো তুলো তুলো। এসব দেখে তার বমি আসছে।
একটা 22-23 বছরের মেয়ের এতটা ন্যাকামি সে মেনে নিতে পারছে না। তাই চোখ বন্ধ করে বেরিয়ে এসেছে। যাক চুলোয় যাক সবগুলো, জ্বলে পুড়ে ছারখার হোক তার কি, সে এখানে আরামে বসে খাবে। টেবিলে খাবার রেখে এসে বললেন নাজমিন বেগম। নুসরাত কোনো কিছুতে হাত না দিয়ে আগে গুঁড়ো দুধ হাতে নিল। বেড পিস থেকে দুটো নিয়ে একটার উপর গুঁড়ো দুধ ভালো করে ঘষে নিল, তারপর অন্যটার উপরে রেখে দু কামড়ে পুরোটা সাবার করে দিল। নুসরাত এবার চোখ বুলিয়ে নিয়ে নিজের চায়ের কাপ টেনে নিল। নুসরাত নিজের দিকে তীক্ষ্ণ দৃষ্টি উপলব্ধি করলো, তারপরও না দেখার ভান করলো। সে জানে এটা তার জননীর দৃষ্টি। আহান নুসরাতের দিকে অদ্ভুত চোখে তাকিয়ে থাকলো, তারপর উদাসীনতায় পরিপূর্ণ কণ্ঠে বলল, আপু, তুমি কি রাক্ষস? দু কামড়ে এই মোটা বেট খেয়ে নিলে? নুসরাত ঠোঁট নাড়িয়ে ইশারায় বলে উঠল, বেশি কথা বললে তোকেও 2 সেকেন্ডে মহাকাশে পাঠিয়ে দেব। নুসরাত আবার একই রকম ভাবে খাবার টুপুস টাপুস করে মুখে ঢোকাতে আহান ক্যামেরা বের করে বলে উঠল, লুক অ্যাট মি মিসেস নুসরাত, ডটার অফ সৈয়দ নাসির। নুসরাত মুখ তুলে তাকাতে আহান জুম করে নুসরাতের ছবি তুলে নিল। অতঃপর দাঁত কেলিয়ে বিজয়ী হাসি হাসলো। ইশরাতের দিকে ফোন বাড়িয়ে দিয়ে দেখালো, সাথে বলল, সুন্দর না আপু? আরেকটু গোলুমলু হলে ভালো লাগবে, তাই না আপি? ইশরাত চায়ের চুমুক দিয়ে মাথা নাড়ালো। শান্ত চোখে টেবিল ঘুরিয়ে নিল শান্ত চোখে টেবিলে ঘুরিয়ে নিল। ইরহামের দিকে একবার তির্যক দৃষ্টি দিয়ে ব্যঙ্গ করে হাসলো। ইরহাম তার বদলে নিষ্পাপ হাসি দিল। নাসির সাহেব ইরহামের পিঠে চাপড় মেরে বলে উঠলেন, তো কেমন চলছে সবকিছু ইয়াং ম্যান? কবে থেকে সৈয়দ চয়েসে আসছো, আমাদের সাথে বসছো? ইরহাম মেকি হাসি দিল। আহান নুসরাতের দিকে তেরা চোখে তাকালো। নুসরাতও তেমন করে তাকালো। দুজনের চোখাচোখি হতেই চোখ উল্টালো। ইসরাত ইরহামের কাণ্ড দেখে বারবার শিহরিত হলো। কি একটা ভান করছে এই ছেলে। কানে ভেসে আসলো, কদিন কয়েকদিন যাক মেজো আব্বু, তারপর জয়েন করব। নাসির সাহেব মাথা নাড়িয়ে মুখে আপেলের টুকরো ঢুকালেন। নাজবিন বেগম ইরহামের প্লেটে ফ্রোজেন পাউরুটি তুলে দিতে দিতে শুধালেন, প্রথম বর্ষের রেজাল্ট কবে তোর? ইরহাম ঢোক গিলল। মোটা মোটা ডাব্বা পেয়েছে তা জানলে তার মাতা রানীর থেকে এই মহিলা বেশি খেপবেন। কণ্ঠে ধীরতা এনে অবিলম্বে বলে উঠল, এখন না, আরো দু দু এক মাস পর রেজাল্ট। নাজমিন বেগমের অবিশ্বাস্যপূর্ণ দৃষ্টি নিজের উপর দেখে ইরহাম বলে উঠল, আহানের নামে কসম কেটে বলছি। নাজমিন বেগম রুদ্ধ কণ্ঠে বলে ওঠেন, অন্যের নামে কসম কাটবে না, এসব শিরক। ইরহাম জিভ কাটলো। আহান বিরক্তি নিয়ে বলে উঠলো, আবারও মনে হয় ফেল করেছে তোমার এই ছেলে। তারপর নুসরাত আর সে হাসিতে ফেটে পড়ল। ইশরাত ও মুচকি মুচকি হাসলো। নাজমিন বেগম রুদ্ধ কণ্ঠে বলে উঠলেন, জুতো কিন্তু আমার পায়ে আছে, বাদাম দুজন খেতে চাও বাদাম দুজনে? নুসরাত আর আহান দুপাশে মাথা নাড়ালো। নাসির সাহেব নিজের চোখের চশমা নাকের ডগা থেকে উপরে টেনে তুললেন। নুসরাতের জিজ্ঞেস করলেন, তোমাদের নাকি কি একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেটা নিয়ে নাকি কাঁচা কাজ করেছেন বড় ভাই? ভিডিও ভাইরাল হয়েছে সেটা নিয়ে নিয়ে নাকি ক্যাচ ক্যাচ করেছেন বড় ভাই? নুসরাত মাথা ছাকালো দুদিকে, ঠোঁট এলিয়ে বোঝালো সে জানে না। আহান দুহাতে মাথা চাপড়ে নিয়ে কাদু কাদু কণ্ঠে বলল, আর বলবেন না মেজো আব্বু, আমার ভিডিওটা এত ভিউজ হয়েছিল সেটা দেখে বড় ভাইয়া হিংসে করে আমার মোস্ট ভিউড ভিডিওটা পেজ থেকে উড়িয়ে দিয়েছে। হু হু মাম্মি। নাসির সাহেব হেসে দিলেন। আহান আবারও হু হু করে কাদার মতো করলো। নুসরাত বলে উঠল, শিয়ালের মতো হুক্কা হুয়া দিয়ে উঠছিস কেন কতক্ষণ পর পর? আহান এসব শুনলো না। টিপিক্যাল মহিলাদের মতো মাথা চাপড়ালো। টি শার্ট চোখের কাছে নিয়ে এমনি এমনি চোখ মুছলো। তারপর আবার পাহাড়ি এলাকায় ঘোড়া একাকী সঙ্গহীন শিয়ালের মতো হুঙ্কার দিয়ে উঠল। কষ্টে ভরা কণ্ঠে বলে ওঠে, সব সেল হয়ে গিয়েছিল। আপির হাতের ব্রেসলেট, কুর্তি, স্লিপার আপুর পায়ের স্লিপার, শার্ট প্যান্ট, চোখের চশমা, মেজো আম্মুর পায়ের রোবোটিক জুতো, ছোট ভাইয়ার কাপড় চোপড় সব স্টক আউট। আর কিছু বাকি রয়েছিল ভাইয়ার জন্য, হলো না মাম্মি। আনিকা আসার পর থেকে হেলাল সাহেবের সাথে কথা বলেছে। মেয়েটাকে অত্যন্ত ভদ্র মনে হয়েছে হেলাল সাহেবের কাছে। একবারও তার চোখে চোখ রেখে কথা বলেনি।
এই যুগের মেয়ে হয়ে মাথায় স্কার্ফ পেঁচিয়ে রেখেছে। ওয়েস্টার্নের সাথে কে পরে ওর না। আসলে তার বন্ধু শাহেদ খান মেয়েটাকে ভালোই শিক্ষা দিয়েছেন। এবারের একটা মানুষ তার সাথে কথা না বললেও এই মেয়ে বলেছে। ঘড়ির কাঁটা 10টায় যেতে ভূমিকম্পের ন্যায় সেটা কেঁপে উঠল। উচ্চ শব্দে ঝংকার হলো তাতে। এতেই দুটো রুমের দরজা খুলে বের হলো তিনজন মানুষ। আরশ জাইনের দিকে তাকিয়ে মৃদুস্বরে সালাম ঠুকলো। দেখলো যে কেউ বলবে কি ভদ্র ছেলেটা। জাইনও সালামের জবাব দিয়ে শার্টের হাতা ফোল্ড করে বড় বড় পা ফেলে এগিয়ে গেল সামনে। মাহাদি তখনও ঘুমের চোটে তাকাতে পারছে না। কোনো রকম ঘুমিয়ে ঘুমিয়ে বিরাস করছে সে। এখন আবার নিচে যেতে হবে তাদের। এক চোখ খুলে সামনে অবলোকন করতে গিয়ে দেখলো জাইন গোসল করে ফিটফাট হয়ে নিচে নামছে। ফর্মাল বেবি পিঙ্ক কালার শার্ট ইন করে গে কালার প্যান্টের ভেতরে ঢোকানো, সাথে কালো বেল্ট। নিজের দিকে একবার তাকালো। নিজেকে দেখেই নিজের বমি আসলো। এমন একজন পরিষ্কার লোকের সাথে সে বসবে? আহ! অগোছালো চুলগুলো হাত দিয়ে পেছনে ঠেলে দিয়ে নিজের হ্যাজেল বর্ণের চোখ দিয়ে আরুষকে স্টক আউট করলো। নিজেদের পাশে থাকাটা ওয়াল মিররে দেখলো নিজেকে একবার। আরুষের থেকে তাকে মানুষ লাগছে। অদ্ভুত ভঙ্গিতে হেসে এগিয়ে গেল সে। যেতে যেতে আরুষকে টিপ্পনি কাটতে ভুললো না। শুধালো, এরকম হাঁটু পর্যন্ত প্যান্ট পরে মেয়েদের পাগল করতে বের হচ্ছিস? আরুষ নিজের সামনের দিকে ছোট ছোট করে রাখা চুলগুলো পেছনে ঠেলে দিয়ে ভুরু উঁচালো। কোনো কথার উত্তর না দিয়ে এগিয়ে যেতে নিলে মাহাদি বলে উঠলো, এক কানে হেডফোন পরে এমন পাগলের মতো ঘুরিস কেন? স্টাইলিশ প্রমাণ করতে চাচ্ছিস? আরুষ দাঁতের মাড়ি চেপে ছোট করে উত্তর দিল, ওয়াই উড আই নিড টু প্রুভিং এনিথিং? আই এম অলরেডি স্টাইলিশ। মাহাদির চোয়াল ঝুলে গেল আরুষের উত্তরে। বিরক্তিতে নাক ফুলিয়ে নিল সে। অতঃপর রাগী ভঙ্গিতে লাফ মেরে আরুষের গলা পেঁচিয়ে ধরে ঝুলে পড়ল। আরুষ পাত্তা দিল না। সিঁড়ি দিয়ে নামতে নামতে গম্ভীর কণ্ঠে বলে উঠল, সামওয়ান ইজ লুকিং অ্যাট ইউ উই আর্গলি। আরুষ নির্বিকার চিত্রে কথাটা শেষ করতে মাহাদি গলা খাকারি দিয়ে আরুষের গা থেকে নেমে গেল। ঘাবড়ে যাওয়া মুখে আশেপাশে চোখ বুলাতেই দেখলো মম তাদের দিকে তাকিয়ে। মাহাদি দাঁত চেপে আরুষের কানে কানে বলল, এই শাকচুন্নি মহিলা সবসময় আমার দিকে নিশানা সেট করে রাখে নাকি? আরুষের কঠোর দৃষ্টির সম্মুখে পড়ে মাহাদি জিভ কেটে আমতা আমতা করে বলে উঠল, ইয়ে মানে আমি বলতে চাইছিলাম ভদ্র মহিলা যেখানে ইনসিডেন্ট ঘটে সেখানেই উপস্থিত থাকেন। দুজনেই নিচে নামতেই দেখলো নতুন একজন ব্যক্তির আগমন। হেলাল সাহেবের কথা কানে আসলো আরুষের। তিনি বলছেন, আনিকা, ও হচ্ছে জাইন, আমার বড় ছেলে, আর জাইন ও হচ্ছে। হেলাল সাহেবের কথা শেষ করতে পারলেন না। আনিকা হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দিল জাইনের উদ্দেশ্যে। জাইন বাড়ানো হাত দেখেও না দেখার ভান করে পাশ কাটিয়ে যেতে যেতে শান্ত আওয়াজে বলে উঠল, এক্সকিউজ মি। আনিকা আলগোছে গুটিয়ে নিল নিজের হাত। কালো মুখ করে হেলাল সাহেবের দিকে কাদো কাদো চেহারা বানিয়ে তাকালো। হেলাল সাহেব বলে উঠলেন, ফর গেট ইট। লিপি বেগম দূরে দাঁড়িয়েছিলেন। জাইনের এমন কাণ্ডে ঠোঁট চেপে হাসি আটকালেন। ওনার কোনায় মুখ চেপে চলে যেতে নিলেই জাইন ডেকে উঠল, গিভ মি সাম ফুড মম, অর জাস্ট ও ওয়ার ওয়েট এভার ইউ মেড। মাহাদি দু হাত দুদিকে মেলে এসে আনিকাকে জড়িয়ে ধরতে নিলে আনিকা দূরে সরে গেল। নাক চেপে ধরে বলে উঠল, স্মেল আসছে, দূরে যাও মাহাদি। মাহাদি নাক ফুলালো। নিজের কাপড় থেকে নাক টেনে স্মেল নিয়ে বলল, কোনো স্মেল নেই দেখো। আনিকা পাত্তা দিল না। মাহাদির কথা ভিক্টরের দিকে চেয়ে বলে উঠল, মাহাদির গায়ে মিস রোজের পারফিউম স্প্রে করো। ওইটা মেয়েলি পারফিউম। আনিকা অনীহা নিয়ে শুধালো, সো হোয়াট? ভিক্টর আনিকার কথা মতো তার ব্যাগ থেকে পারফিউম বের করে মাহাদির গায়ে স্প্রে করলো। পরপরই আনিকা দুহাত মেলে মাহাদিকে জড়িয়ে ধরতে বলল, ও মাহাদি, আমি তোমাকে অনেক মিস করেছি। মাহাদি আনিকাকে ভ্যাঙ্গালো, ও মাহাদি, আমি তোমাকে অনেক মিথ কোলেতি। আনিকা এবার হাঁক ছেড়ে বের হয়ে আসলো। আরুষের দিকে সরু চোখে চেয়ে এগিয়ে গেল। আরুষ তখন এসে যেখানে দাঁড়িয়ে ছিল এখনো সেখানেই দাঁড়িয়ে। বা হাত মোবাইল চেপে ধরে কিছু একটা করছে মনোযোগ সহকারে। নিজের সামনে কাউকে দেখতেই মোবাইল পকেটে ঢুকিয়ে নিল তৎপরতা নিয়ে। গলার নিচ থেকে শীতল স্বর বের হয়ে আসলো, হোয়াট? আনিকের কাছে মনে হলো ধমকে কথা বলেছে লোকটা। নিজের মনের ভাব ভেতরে চেপে হ্যান্ডশেকের জন্য হাত বাড়িয়ে দিল।
আরো সেই বাড়ানো হাতের দিকে অদ্ভুত দৃষ্টি দিয়ে দেখলো, তারপর চোখ তুলে তাকিয়ে রুদ্ধ গলায় বলল, শুধালো, হু আর ইউ? আসার পর থেকে গুনে গুনে দুবার অপমানিত হলো আনিকা। জীবনে এতবার কখনো সে অপমানিত হয়নি। এখানে এসে যতবার অপমানিত হয়েছে, প্রথমে আঙ্কেলের বড় ছেলে আর এখন তার ছোট ছেলে। আজ কি তার অপমান হওয়ার দিন? ঢোক গিলে অপমান হজম করে নেওয়ার চেষ্টা করলো। ঠোঁট চেপে গলার কাছে দলা পাকা কান্নাগুলো চেপে বলে উঠল, আমি। আরস কথা কেটে দিয়ে বলে উঠল, হোয়াট এভার, ডু ইউর থিং অ্যান্ড মুভ আউট অফ দ্য ওয়ে। আনিকের চোখ অপমানে ছলছল করে উঠল। এতক্ষণে খুশিতে ভরা মন এক মুহূর্তে দুঃখের সাগরে ভাসতে সময় নিল না। চলবে ইনশাআল্লাহ।